কল্পনা করুন, একদিন আপনার বস আপনার কাছে এসে বললেন যে, কোম্পানি অনেক বছর ধরে লস করার কারণে এখন অনেকজনকে ছাঁটাই করে দেওয়ার ডিসিশন নেওয়া হয়েছে। যার কারণে আপনার চাকরি এখন থেকে আর নেই। তখন সব রকমের চিন্তা আপনার মাথায় আসলো। আপনি কিভাবে মাসের বাজার করবেন, কিভাবে বিল পরিশোধ করবেন, কিভাবে আরেকটা চাকরি খুঁজে বের করবেন, কিভাবে বাড়ি ভাড়া দিবেন, সব রকমের দুশ্চিন্তা আপনার মাথায় তখন চলে আসলো। কিন্তু এই দুশ্চিন্তা অনেকটাই লাঘব হতো যদি আপনার একটা ফাইন্যান্সিয়াল ফাউন্ডেশন থাকতো। এই ভিডিওতে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করার খুব পপুলার একটা ফ্রেমওয়ার্ক ফাইন্যান্সিয়াল প্ল্যানিং পিরামিড নিয়ে আলোচনা করব। আর এই ভিডিওতে সেই পিরামিডের ফাউন্ডেশন নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। কেউ যখন কোনো বিল্ডিং বানায় তখন প্রথমে কি করে? প্রথমে ফাউন্ডেশনটা বানায়, বা যে ভিত্তির উপর পুরো বিল্ডিংটা দাঁড়ায় থাকবে সেটা আগে বানায়। এরপর বিল্ডিংয়ের উপরের তালাগুলো বানায়। এরপর হচ্ছে বিল্ডিংয়ের ছাদ বানায়, তাই না? ঠিক সেরকমই যখন আমরা প্রথমে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করব, প্রথমে হচ্ছে আমরা ফাউন্ডেশনটা বানাবো। ফাউন্ডেশনটা কি? ফাউন্ডেশন হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল সিকিউরিটিটা ইনশিওর করা। দ্বিতীয়ত সেই ফাউন্ডেশনের উপর আমরা হচ্ছে উপরের তালাগুলো বানাবো, যেটা হচ্ছে ডেট ম্যানেজ করা বা সেভ করা, অর্থাৎ যে কোনো রকমের ঋণ পরিশোধ করা আর কিছু টাকা সেভ করে রাখা আমাদের শর্ট টার্ম প্ল্যানিংয়ের জন্য। আর তার উপরের ছাদটা হচ্ছে লং টার্মের জন্য ইনভেস্ট করা। এই অর্ডারে যাওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। বেশিরভাগ মানুষ যেটা করে, প্রথমেই চিন্তা করে কোথায় ইনভেস্ট করব, কিন্তু সেটা আসলে ঠিক না। প্রথমে হচ্ছে আমাদের ফাউন্ডেশন বিল্ড করে, সেভিংস বানিয়ে, আমাদের ঋণ পরিশোধ করে, তারপর হচ্ছে ইনভেস্টিং এর কথা চিন্তা করা উচিত। এর কারণ কি? ধরে নিলাম কেউ ফাউন্ডেশন বিল্ড না করে বা ঋণ সবকিছু পরিশোধ না করে ইনভেস্টিং এর উপর সব টাকা ঢেলে দিল। ধরে নিলাম সে শেয়ার মার্কেটে বিনিয়োগ করলো। তখন যেটা দেখা যায়, হঠাৎ করে যখন কোনো একটা এমার্জেন্সি হয়, ধরেন হঠাৎ করে কেউ হসপিটালে ভর্তি হলো, বা হঠাৎ করে দেখা যায় যে কোনো একটা ঋণ পরিশোধ করার কথা, সেটার পরিশোধ করার সময় চলে আসলো, তখন দেখা যায় কি শেয়ার মার্কেট থেকে টাকা বের করা লাগছে। কিন্তু বাংলাদেশের শেয়ার মার্কেট তো অনেক ভোলেটাইল, প্রাইস তো সবসময় আপ ডাউন করতেই থাকে। দেখা যায় যে যেই মুহূর্তেই আপনার টাকা দরকার সেই মুহূর্তেই শেয়ার মার্কেট ডাউন, সেই মুহূর্তেই সবগুলো শেয়ারের প্রাইস কমে বসে আছে, আর আপনাকে লসে শেয়ারগুলো বিক্রি করে আনতে হচ্ছে। তখন আমরা শেয়ার মার্কেটকে দোষ দিই, বাংলাদেশের অর্থনীতিকে দোষ দিই, কিন্তু আমরা যে ফাউন্ডেশন বিল্ড না করে, ঋণ পরিশোধ না করে, সেভ না করে সাথে সাথে ইনভেস্টিং করার কারণে এই পুরো প্রবলেমটা যে হয়েছে সেটা আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। আচ্ছা, আমি যে এতক্ষণ ফাউন্ডেশন নিয়ে কথা বলছি, এই ফাউন্ডেশনে আসলে কি কি থাকে? ব্যাপারটা খুবই সহজ, খুব কঠিন কিছু না। শুধুমাত্র দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে ইমার্জেন্সি ফান্ড, আর একটা হচ্ছে ইন্স্যুরেন্স। ইমার্জেন্সি ফান্ড কি? খুব সহজে বলতে গেলে, আপনার যখন কোনো বিপদ আপদ আসবে তখন আপনি যে জায়গা থেকে টাকা বের করবেন সেটাই হচ্ছে ইমার্জেন্সি ফান্ড। যেমন আপনার যে কোনো সময় জব লস হতে পারে, যেটা আমি ভিডিওর প্রথমেই বলেছি, বা যে কোনো মেডিকেল এমার্জেন্সি থাকতে পারে, যে আপনার হঠাৎ করে হসপিটালে কাউকে ভর্তি করা লাগলো, বা হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়লো, সেটার জন্য অনেক টাকা হঠাৎ করে খরচ হয়ে যেতে পারে। বা হয়তো আপনার কোনো আর্নিংয়ের সোর্স হঠাৎ করে ক্ষতিগ্রস্ত হলো। ধরে নিলাম আপনি ফ্রিল্যান্সার, আপনার পিসি নষ্ট হয়ে গেল বা আপনার ল্যাপটপ নষ্ট হয়ে গেল, তখন যে জায়গা থেকে আপনি টাকা বের করবেন সেই জায়গাটাকেই বলে হচ্ছে এমার্জেন্সি ফান্ড। আর ফাইন্যান্সিয়াল সিকিউরিটির জন্য দ্বিতীয় যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। বেশিরভাগ ইন্স্যুরেন্স প্রোডাক্ট শরিয়াসম্মত না, কিন্তু কিছু ইন্স্যুরেন্স কোম্পানি আছে যারা হচ্ছে টাকাফুল ইন্স্যুরেন্স দেয়, সেগুলোকে শরিয়াসম্মত গণ্য করা হয়। এর পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে, আপনি কত টাকা এমার্জেন্সি ফান্ডে রাখবেন? ধরে নিলাম আপনার মাসের সব ফিক্সড খরচ, যেমন বাসা ভাড়া, মাসের বাজার, বিভিন্ন বিল পরিশোধ, যে কোনো জায়গায় যাওয়া আসার যে খরচটা, সেই সব মিলিয়ে আপনার 35,000 টাকা খরচ হয়। এখানে কিন্তু আমি অন্য কোনো খরচ, যেমন বিনোদনের খরচ বা কোথাও ঘুরতে যাওয়ার খরচ বা কোথাও খেতে যাওয়ার খরচ, সেই খরচগুলো কিন্তু ধরি নেই। শুধুমাত্র ফিক্সড যে খরচগুলো আপনার প্রত্যেক মাসে করতেই হবে সেটা ধরেছি। সেই খরচের 6 থেকে 12 গুণ আপনি হচ্ছে এমার্জেন্সি ফান্ডে রাখবেন। কিন্তু 6 থেকে 12, সেটা হচ্ছে এই সিচুয়েশনের ক্ষেত্রে সেটা হচ্ছে 2,10,000 থেকে 4,20,000 টাকার মতো টাকা আপনি হচ্ছে ইমার্জেন্সি ফান্ডে রাখবেন। প্রত্যেক ফ্যামিলির জন্য ইমার্জেন্সি ফান্ডে কি পরিমাণ টাকা রাখা উচিত সেটা একটু ভিন্ন হয়, এই জন্য এত বড় রেঞ্জ আমি দিয়েছি। ইমার্জেন্সি ফান্ড নিয়ে যদি আরও জানতে চান তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। এর পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, আপনি ইমার্জেন্সি ফান্ডের টাকা কোথায় রাখবেন? এই ক্ষেত্রে দুইটা জিনিস খুবই জরুরি। আপনি যে জায়গায় টাকা রাখছেন সে জায়গা থেকে আপনি সহজে টাকা বের করে আনতে পারবেন কিনা, আর
আপনি ওই টাকাটা বের করে আনলে আপনার কোনো লস হবে কিনা। সেজন্য এমার্জেন্সি ফান্ডের টাকা কখনো শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারবেন না, কারণ আপনি শেয়ার মার্কেট থেকে যে কোনো সময় টাকা বের করতে পারবেন, হ্যাঁ, কিন্তু আপনি যখন বের করতে যাবেন তখন আপনার টাকা অনেক লস হয়ে যেতে পারে, কারণ তখন শেয়ারের দাম কম থাকতে পারে। আবার এমার্জেন্সি ফান্ডের টাকা আপনার কখনো লং টার্ম সঞ্চয়পত্র বা বন্ডে রাখা উচিত না, কারণ আপনি ওইখান থেকে টাকা যখন তখন বের করে আনতে পারবেন না। তাহলে আপনার টাকা কোথায় রাখা উচিত? প্রথমত আপনি ক্যাশ হিসাবে বাসায় রেখে দিতে পারবেন, বা যে কোনো সেভিংস অ্যাকাউন্টে রাখতে পারবেন, বা সেটা ইসলামী ব্যাংকের মুদারাবা অ্যাকাউন্টে রাখতে পারবেন, বা ব্যাংকে এফডিআর বা এমটিডিআর করে রাখতে পারবেন, ফিক্সড ডিপোজিট রিসিট বা মুদারাবা টার্ম ডিপোজিট রিসিট, বা কোনো ডেট বা ইনকাম মিউচুয়াল ফান্ডে আপনি টাকাটা রাখতে পারবেন। এর মধ্যে আপনি যদি ক্যাশ বা সেভিংস বা মুদারাবা অ্যাকাউন্টে টাকা রাখেন, তাহলে আপনার টাকার মান দিন দিন কমে যাবে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের কারণে। এখানে সবচেয়ে কম রিটার্ন হচ্ছে ক্যাশে, তার থেকে একটু বেশি রিটার্ন হচ্ছে মুদারাবা অ্যাকাউন্টে, তার থেকে বেশি রিটার্ন হচ্ছে ফিক্সড ডিপোজিট বা এমটিডিআরে, তার থেকেও বেশি রিটার্ন হচ্ছে এসব ডেট বা ইনকাম মিউচুয়াল ফান্ডে। এর মধ্যে ক্যাশ, মুদারাবা অ্যাকাউন্ট আর এমটিডিআর হচ্ছে শরিয়াসম্মত, বাকিগুলো শরিয়াসম্মত না। এখন আপনি বলতে পারেন যে এখানে যেহেতু রিটার্ন সবচেয়ে বেশি, আপনার সব টাকা এই দুইটাতেই রাখা উচিত, কিন্তু সেটাও আসলে ঠিক না। এই জন্য যে ক্যাশ বা মুদারাবা অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্টে রাখলে আপনি সবচেয়ে বেশি টাকা তাড়াতাড়ি বের করে আনতে পারবেন। তো এমার্জেন্সি হওয়ার সাথে সাথেই এখান থেকে টাকা বের করে আনতে পারবেন। এসব জায়গা থেকে টাকা বের করে আনতে তাও 3-4 দিন 5 দিন সময় লেগে যায়। আর এই সব কিছু মাথায় রেখে এমার্জেন্সি ফান্ডের টাকা রাখা উচিত। এমার্জেন্সি ফান্ডের কথা তো হলো, এরপর আমরা আলোচনা করব ইন্স্যুরেন্স নিয়ে। আবার বলছি, বেশিরভাগ ইন্স্যুরেন্স প্রোডাক্ট শরিয়াসম্মত না, কিন্তু কিছু কিছু ইন্স্যুরেন্স কোম্পানি টাকাফুল ইন্স্যুরেন্স দেয়, যেটাকে শরিয়াসম্মত গণ্য করা হয়। ইন্স্যুরেন্সের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ইন্স্যুরেন্স কোনো ইনভেস্টমেন্ট না। এটি হচ্ছে শুধুমাত্র আল্লাহ না করুক আপনার যদি কোনো দুর্ঘটনা হয়, তখন আপনার যাতে কোনো সমস্যা না হয়, আপনার ফ্যামিলির যাতে কোনো প্রবলেম না হয়, সেই জন্যই একমাত্র ইন্স্যুরেন্স করা উচিত। বাংলাদেশে ইন্স্যুরেন্সের খুব কমন একটা স্কিম হচ্ছে এন্ডাওমেন্ট ইন্স্যুরেন্স, অর্থাৎ আপনি কিছু টাকা মাসে মাসে প্রিমিয়াম হিসাবে দিয়ে যাবেন, আর যদি আপনার কোনো ইন্স্যুরেন্স ক্লেম না হয়, অর্থাৎ কোনো দুর্ঘটনা না হয়, তখন হচ্ছে আপনাকে কিছু টাকা ইন্স্যুরেন্স কোম্পানি ফেরত দিবে, আর সেই টাকাটা লাভ সহই ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে ফেরত দিবে। তখন মানুষ মনে করে যে এটা তো খুব ভালো একটা জিনিস, যে আমার যদি কোনো ক্লেম না হয় তাহলে আমি প্রফিট করছি, কিন্তু এটা আসলে খুব বড় একটা ভুল। এন্ডাওমেন্ট ইন্স্যুরেন্সের যে রিটার্ন, সেটা এতটাই কম যে আপনি যদি ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির জন্য সেটা অ্যাডজাস্ট করেন, দেখা যায় যে প্রফিট হওয়ার পরেও আপনি আসলে কম টাকা ফেরত পেয়েছেন, ওই টাকা দিয়ে আপনি আরও কম জিনিস কিনতে পারবেন। অর্থাৎ আমরা মনে করি এন্ডাওমেন্ট ইন্স্যুরেন্সে আমরা প্রফিট করছি, কিন্তু আসলে আমরা লস করছি, কিন্তু আমরা সেটা বুঝতেও পারছি না। সেই জন্য আপনার হচ্ছে সবসময় টার্ম ইন্স্যুরেন্স নেওয়া উচিত, যেখানে প্রিমিয়াম সবচেয়ে কম থাকে আর কভারেজ সবচেয়ে বেশি থাকে। আর এখন আপনি কম প্রিমিয়াম দিয়ে এক্সট্রা টাকাটা যখন আপনি অন্য জায়গায় ইনভেস্টমেন্ট করবেন, সেই ইনভেস্টমেন্টের রিটার্ন আপনার সেই এন্ডাওমেন্ট ইন্স্যুরেন্সের থেকে অনেক বেশি হবে। সেই জন্য মুদ্রা কথা হচ্ছে এন্ডাওমেন্ট ইন্স্যুরেন্স থেকে দূরে থাকবেন। ইন্স্যুরেন্স যদি নিতেই হয়, টার্ম ইন্স্যুরেন্স নেবেন। এখন ভিডিওটা যেখানে শুরু করেছি সেই একই সিচুয়েশনে আবার ফিরে যাই। আপনার বস আপনার কাছে আসলেন, এসে বললেন যে আপনার চাকরি আর নেই, কিন্তু আপনার দুশ্চিন্তা অনেকটাই লাঘব হবে, কারণ আপনি জানেন অনেক টাকা আপনার সেভ করা আছে, যার কারণে আগামী 2-3 মাস আপনি চাকরি না পেলেও আপনার কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ আর নেই। এই সিরিজের দ্বিতীয় ভিডিও যদি দেখতে চান, সেটা এখানে পিন করা থাকবে। তাছাড়া আমার অন্য ভিডিও এখানে পিন করা থাকবে। আর যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং।